পরের দিন কবি খেয়াল করেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি যে সুটকেসে নিয়ে এসেছিলেন সেটি নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পর কবিপুত্র রথীন্দ্রনাথ যখন পুলিশে যাওয়ার জন্য প্রস্তুত হন, তখন রবি ঠাকুর তাঁকে লন্ডন মেট্রো রেলের নিখোঁজ সামগ্রীর অফিসে গিয়ে একবার খোঁজ করার কথা বলেন। রথীন্দ্রনাথ লন্ডন মেট্রো রেলের অফিসে গিয়ে সৌভাগ্যক্রমে সুটকেসটা খুঁজে পান, যার ভেতরে গীতাঞ্জলির পাণ্ডুলিপি অক্ষত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা বিশ্ব সাহিত্য জগতে এক বহুমূল্য নাম। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, ইংরেজি 7ই মে 1861 সালে কলকাতা শহরের জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন শতাব্দীর সেরা সাহিত্য প্রতিভা সম্পন্ন এই মানুষটি। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সপরিবারে পূর্ববঙ্গ থেকে ব্যবসার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন কলকাতা শহরে। এই শহরের বুকে ব্যবসার পাশাপাশি জমিদারির দায়িত্বও গ্রহণ করেন তিনি। তার পুত্র দেবেন্দ্রনাথ উচ্চবিত্ত পরিবারের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হলেও তিনি সমাজসেবা, সমাজ সংস্কার এবং আধ্যাত্মিক চর্চায় অত্যাধিক মগ্ন হয়েছিলেন। দেবেন্দ্রনাথ এবং সারদা দেবীর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর ছিলেন একধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, অভিনেতা, চিত্রশিল্পী, গান রচয়িতা, প্রাবন্ধিক এবং সমাজ সংস্কারক। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন, সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গানের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কিছু অজানা তথ্য আজ তোমাদের বলবো। সো হাই গাইস, আমি অভি, রয়েছি তোমাদের সাথে অভি সিরিজের পরিবারে। আমরা প্রায় অনেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছদ্মনাম আছে, যা হলো যথাক্রমে ভানুসিংহ, আন্নাকালী পাকড়াশি, অকপটচন্দ্র লস্কর, দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেব শর্মা। কিন্তু এছাড়াও অনেকগুলো ছদ্মনাম তিনি ব্যবহার করতেন, যা অনেকের অজানা। তা হল নবীন কিশোর শর্মন, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা এবং শ্রীমতী মধ্যমা। 1924 সালে 8ই মে কবিগুরু তাঁর 63তম জন্মদিন পালন করেন চীন দেশে। সেই জন্য সেই দেশে সরকার তার নাম দেন চু চেন তাং। ভারতের জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতদ্বয় কবিগুরুর লেখা। এই ঘটনা বিশ্ব সাহিত্যে প্রায় বিরল ঘটনা। কিন্তু মজার বিষয় হলো, ভারতের অপর এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শান্তিনিকেতনে রবি ঠাকুরের শিষ্য আনন্দ সীমারানকুল, যিনি শ্রীলঙ্কার নাগরিক, রবি ঠাকুরের গীতিবিতানের একটি গানের অনুকরণেই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেন, যা হল মাতা শ্রীলঙ্কা নমো 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 মাতা সুন্দর শ্রীবরণী। রবি ঠাকুর তাঁর জীবন স্মৃতি গ্রন্থে বলেছেন যে তিনি তাঁর পিতামাতার সহচর্য বেশি লাভ করতে পারেননি। বেশিরভাগ সময় ঠাকুরবাড়ির শিশুদের দেখাশোনা করতেন ভৃত্যরা। কিন্তু তার যখন 11 বছর বয়স, তখন তিনি কয়েক মাসের জন্য তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গা ঘুরতে বেরিয়েছিলেন। এর মধ্যে হিমাচল প্রদেশের হিমালয় পাহাড় ঘেরা ডালহৌসি শহরে থাকাকালীন বাবার কাছে তিনি সংস্কৃত, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং ইতিহাসের নিয়মিত পাঠ নিতেন। ওই পাহাড়ি শৈলাবাসে রবি ঠাকুর 1873 সালে গগনের থালে রবিচন্দ্র দীপক জালে নামক তাঁর জীবনের প্রথম গান রচনা করেন। এটি ছিল পাঞ্জাবি একটি ভজনের অনুবাদ। ওই সময় অমৃতসরে 1 মাস যখন তিনি বাবার সাথে ছিলেন, তখন বাবা ও ছেলে নিয়মিত যেতেন স্বর্ণ মন্দিরে। রবীন্দ্রনাথ তাঁর জীবন স্মৃতিতে লিখেছেন, সে সময় ওই মন্দিরের ভজন সঙ্গীত তাঁর চিন্তাধারণার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছিল। জানো কি, রবি ঠাকুরের পরিবারের প্রাথমিক পদবি কিন্তু ঠাকুর ছিল না। প্রথম দিকে কুশারি ছিল ওনাদের বংশগত পদবি। পরে কলকাতায় এসে কুশারি পদবি বদলে নতুন ঠাকুর পদবি গ্রহণ করেন রবি ঠাকুরের পূর্বপুরুষেরা। শুধু সাহিত্য প্রীতিই নয়, খেলাধুলাতেও সমান উৎসাহ ছিল তাঁর। 1911 সালে মোহনবাগানের
ব্রিটিশ দলকে হারিয়ে শিল্ড জয়ে উচ্ছ্বসিত হয়ে কবি একটা বিশেষ কবিতা রচনা করেন, দে গোল গোল। বালক রবীন্দ্রনাথ নিজ গৃহে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুস্তিবিদ্যাও শিখতেন। তার কুস্তি শিক্ষকের নাম ছিল হীরা সিং। সে সময় কবির জনপ্রিয়তা এতটাই ছিল যে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য কবির কাছে সুন্দর সুন্দর লাইনের জন্য প্রার্থনা করতেন। এমনই একটি হলো কাজলকালি পণ্যের বিজ্ঞাপনের বিখ্যাত লাইনসমূহ, যেখানে কবি বলেন, ব্যবহার করে সন্তোষ লাভ করেছি, এর কালিমা বিদেশি কালির চেয়ে কোনো অংশে কম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে 1878 সালে 17 বছর বয়সে ইংল্যান্ডে গিয়েছিলেন। তার বাবা চেয়েছিলেন তিনি আইনজ্ঞ হন। প্রথমে তিনি সমুদ্র তীরের শহর ব্রাইটনে একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1 বছর পরে লন্ডনে আসেন আইনবিদ্যা নিয়ে পড়তে, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন তিনি শেক্সপিয়ার সহ অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের লেখার সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন। প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে আইনের পড়া শেষ না করেই তিনি ফিরে আসেন কলকাতায়। তারপর পুরোদমে সাহিত্য চর্চা শুরু করেন। এছাড়াও তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজেও পড়াশোনা করেছেন বেশ কিছুদিন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়াবাসী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জানো কি তাঁর গীতাঞ্জলির পাণ্ডুলিপি নোবেল কমিটিকে জমা দিতে যাওয়ার কাহিনী? আমি বলছি। কবিভ্রাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু উইলিয়াম রথেনস্টাইন 1911 সালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসেন। পরবর্তীকালে রবি ঠাকুরের সাথে রথেনস্টাইনের যোগাযোগ বাড়ে। রথেনস্টাইন বারবার কবিকে বিভিন্ন গল্পের কবিতার ইংরেজি পাণ্ডুলিপি চেয়ে পাঠান এবং বহুবার কবিকে লন্ডনে আসতে অনুরোধ করেন। 1912 সালের মে মাসে রবি ঠাকুর ইংল্যান্ডে যাওয়ার জন্য মনস্থির করেন। 15 জুন 1912 সালে বিশ্বকবি লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে ডোভার থেকে ট্রেনে চড়েন। সেই অভিযানে সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা ও বন্ধুসম ত্রিপুরা রাজ পরিবারের সদস্য সৌমেন্দ্রদেব বর্মন। পরের দিন কবি খেয়াল করেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি যে সুটকেসে নিয়ে এসেছিলেন সেটি নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পর কবিপুত্র রথীন্দ্রনাথ যখন পুলিশে যাওয়ার জন্য প্রস্তুত হন, তখন রবি ঠাকুর তাঁকে লন্ডন মেট্রো রেলের নিখোঁজ সামগ্রীর অফিসে গিয়ে একবার খোঁজ করার কথা বলেন। রথীন্দ্রনাথ লন্ডন মেট্রো রেলের অফিসে গিয়ে সৌভাগ্যক্রমে সুটকেসটা খুঁজে পান, যার ভেতরে গীতাঞ্জলির পাণ্ডুলিপি অক্ষত ছিল। আরও কি জানো, নোবেল পুরস্কারে প্রাপ্ত টাকা দিয়ে তিনি কৃষকদের সুবিধার্থে পতিশর কৃষি ব্যাংক নামে একটা ব্যাংক তৈরি করেন। বাড়ির পাশাপাশি এলাকার সেতু সাঁকো মেরামত করেন। খুব সংক্ষেপে রবি ঠাকুরের জীবনের কথা বললাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।